হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। গত ২৬শে জুন ২০২৩ বিপিএসসি অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র চাওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আমি ২৬শে জুন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এটিও পদে সম্পর্কে ভিডিও প্রকাশ করি এবং সেই ভিডিওর প্রেক্ষিতে অনেকে আমাকে বিভিন্ন ক্যাটাগরির নিয়োগ সম্পর্কে আলোচনা করতে বলেন। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি বা টিউটোরিয়াল। তার আগে বলিনি, চাকরি সংক্রান্ত বিভিন্ন সার্কুলার, আবেদন এবং জব প্রিপারেশনের জন্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তাৎক্ষণিকভাবে পেয়ে যান। তো চলুন সবাই আমরা চলে যাই মূল আলোচনায়। তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে প্রবেশ করব। আমরা যে কোনো একটি ব্রাউজার নিলাম, এক্ষেত্রে আমি গুগল ক্রোমটা নিলাম। তো আমরা প্রথমে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে যাচ্ছি, www.bpsc.gov.bd। তো যাওয়ার পর দেখেন আপনার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসির ওয়েবসাইটটি ওপেন হয়েছে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সার্কুলারগুলো দেখতে পারবো এবং ওপেন করব। আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এবং প্রয়োজনীয় ফাইলগুলো এখান থেকে যাতে ডাউনলোড করতে পারেন তার লিঙ্কগুলোও দিয়ে দেব। তো দেখেন, পরীক্ষা সময়ের নোটিশ ও ফলাফল, এখানে বিসিএস পরীক্ষা আছে, এটা বিসিএস পরীক্ষার্থীদের জন্য, তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দেখে নিতে পারবে। আর নন ক্যাডার পরীক্ষা, আমি নন ক্যাডারে যাব। এখানে নন ক্যাডারের পরীক্ষা সময়ের নোটিশ এবং ফলাফল সব সময় এখানে দেওয়া থাকবে। আপনারা এখানে গিয়ে আপনাদের প্রয়োজনীয় ফাইলগুলো দেখতে পারবেন। দেখেন, প্রকাশের তারিখ 26/6/2023 তারিখে প্রকাশ করা হয়েছে। আপনার এখানে নন ক্যাডার উচ্চতর স্কেল সহ নবম এবং 12তম গ্রেডের বিভিন্ন পদের আবেদনপত্র অনলাইনে পূরণ ও SMS এর মাধ্যমে ফি জমা দেওয়ার প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলী ও অন্যান্য পালনীয় বিষয়সমূহ এখান থেকে আপনি ডাউনলোড করে দেখতে পারবেন। এরপর দেখেন বিজ্ঞপ্তি, যেটা 3 নম্বর সিরিয়াল আছে, বিজ্ঞপ্তি নম্বর 32 থেকে 51 2023 এবং বিজ্ঞপ্তি নম্বর 20 থেকে 31, এটা হচ্ছে 2023-এর উচ্চতর বেতন স্কেল। তো আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি আমার সুবিধার্থে আমি ডাউনলোড করে নিয়েছি। তো আমি প্রথমে নবম থেকে 12তম গ্রেডের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। দেখেন, বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 26শে জুন 2023। বিজ্ঞপ্তি নাম্বার এখানে আছে 32 থেকে 51। প্রথমে দেখেন এখানে বিজ্ঞপ্তি নাম্বার 32 নাম্বার ইউনিট 5-এর অধীনে, এটা আপনার প্রভাষক নবম গ্রেড এর 10টি অস্থায়ী পদ। এখানে মূলত 2টা পদ দিয়েছে এরা, একটা হচ্ছে জেলা ক্রীড়া অফিসার আর একটা হচ্ছে প্রভাষক, একই মন্ত্রণালয়ের আন্ডারে, যেটা আপনার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন শারীরিক শিক্ষা কলেজ সমূহের। তো এখানে যেটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, এটা অনেকেই বুঝেন না, আমাকে বলেছেন। তো সেটা হচ্ছে, দেখেন এখানে আপনাকে যেটা করতে হবে, যারা শারীরিক শিক্ষায় অনার্স করা আছে তারা তো সরাসরি আবেদন করতে পারবে। আর যারা শারীরিক শিক্ষার ক্ষেত্রে অনার্স করা নাই, অর্থাৎ আপনি অন্য একটা সাবজেক্ট থেকে আসছেন, মনে করেন সেটা হতে পারে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ওটার পাশাপাশি আপনাকে শারীরিক শিক্ষার উপর আর একটা ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। দেখেন এখানে বলা আছে শারীরিক শিক্ষা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর সম্মানের ডিগ্রি, এটা থাকলে হচ্ছে, অথবা দ্বিতীয় শ্রেণী ও সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন। অর্থাৎ আপনি অনার্স মাস্টার্স করার পর যদি বিপিএড করা থাকে, অথবা শুধু অনার্স করার পর যদি বিপিএড করে থাকেন, তাহলে আপনি এইটায় আবেদন করতে পারবেন। হ্যাঁ,
এখানে অভিজ্ঞতা অন্যান্য কোনো কিছুই চাইনি। আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, স্নাতক ডিপ্লোমা বিষয়ক কোড হচ্ছে ১89, হ্যাঁ? এটার আবেদনের বয়সসীমা চাওয়া হয়েছে ৩০ বছর এবং সেটা আপনাকে ৩০ বছর হতে হবে ২৫/৩/২০২০ তারিখে বয়স অনুযায়ী, হ্যাঁ? যেটা আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় ২২/৯/২০২২ তারিখে ১৪৯ নম্বর স্মারকে এই প্রজ্ঞাপনটা জারি করেছে। তারপর দেখেন সহকারী স্থপতি নবম গ্রেডের, এটা ১০টি পদ, যেটা হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা বোঝানোর মতো কিছু নাই, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র স্থাপত্য স্নাতক ডিগ্রি। তারপর হচ্ছে আপনারা একটু আগে আমি বলেছি একই মন্ত্রণালয়ের আন্ডারে জেলা ক্রীড়া অফিসার নবম গ্রেডের ১১টি, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এটাও। তো এখানে আপনাকে এটা নবম গ্রেডের সুযোগ সুবিধা হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, জাতীয় বেতন স্কেল ২০১৫। তো এখানে কি কি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি কি থাকা দরকার সেইটা দেখেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএ ডিগ্রি সহ, অতএব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা দ্বিতীয় শ্রেণী ও সমমানের সিজিপিতে স্নাতক সম্মান ডিগ্রি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি যে কোনো সাবজেক্টে স্নাতকের পাশাপাশি এই দুইটা থাকার পাশাপাশি আপনি বিপিএড এর উপরও একটা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপর আছে আবার দ্বিতীয় শ্রেণী ও সমমানের সিজিপিতে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি, অথবা অর্থাৎ ৪ বছর মেয়াদী যদি আপনার অনার্স ডিগ্রি থাকে তাহলেও আপনি করতে পারেন। অবশ্য সেক্ষেত্রে আপনি ৪ বছর মেয়াদী যে কোনো সাবজেক্ট এবং পাশাপাশি আপনাকে বিপিএড এর উপর একটা ডিগ্রি থাকতে হবে ১ বছর মেয়াদী। এখানে কিন্তু আমরা খতে দেখতে পাচ্ছি যে আপনি যদি আন্তর্জাতিক মানের প্লেয়ার হয়ে থাকেন বা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় দলের হয়ে কখনো যদি খেলে থাকেন বা খেলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিপিএড ডিগ্রিটা এখানে লাগবে না। এখানে আপনি অনার্স বা মাস্টার্স থাকলেই এনাফ। ক্রমিক নম্বর ৩৫ ইউনিট 7, এটা এগুলো দেখলেই আপনারা বুঝবেন। সহকারী প্রকৌশলী, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল বা বায়োমেডিকেলের উপর স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপর সহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স, এদের যে সাবজেক্ট ইলেকট্রনিক্সের বা বায়োমেডিকেলের ইঞ্জিনিয়ারিং স্নাতক, এটা এখানে প্যাসের কিছুই নেই। এটা সহকারী প্রকৌশলী, তাদের ক্ষেত্রে ইলেকট্রনিক্স ও বায়োমেডিকেলের উপর, বয়স হচ্ছে 30। কমিক নম্বর ৩৮ ইউনিট 3-এ সুপারিনটেন্ডেন্ট ১০ম গ্রেড ২টি স্থায়ী পদ, এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, ১০ম গ্রেডের একটি চাকরি। এদেরকে কি থাকতে হবে? কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা দ্বিতীয় শ্রেণী ও সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ এখানে আপনি অনার্স বা মাস্টার্স অথবা ডিগ্রি যে কোনো একটা ডিগ্রি থাকলেই হবে। তবে আপনাকে এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, যেটা বলেছে কতে, কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার অপারেশন বা অফিস অ্যাপ্লিকেশন বা বেসিক বা সমমানের কোর্সে উত্তীর্ণ সনদ, হ্যাঁ? এটা আপনাকে দিতে হবে, নাহলে কিন্তু আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাবে। অর্থাৎ যখন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন প্রিলি এবং লিখিত পরীক্ষায়, তখন আপনাকে এটা আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আর একটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ তফসিল ২ এর অংশ অনুযায়ী গৃহীত একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। গ্রাফিক্স ডিজাইনার, এটা দেখলে আপনারা বুঝবেন, এটা আমার কিছু নাই। সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার, এটা নিয়ে আমি অলরেডি বলে ফেলছি, অনেক কিছুই বলেছি এবং এটার উপর আমি ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দিচ্ছি। যদি আপনাদের প্রয়োজন হয়, আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এই টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দেবো। সহকারী প্রকৌশলী, এটা দেখলে আপনারা বুঝবেন, এটা কিছু দেখানোর কিছু নাই। হোটেল সুপার, এটাও বুঝবেন আপনারা। হার্ডওয়্যার টেকনিশিয়ান, উপসহকারী প্রকৌশলী, শ্রম পরিদর্শক,
অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক ইন্সপেক্টর, সহকারী বিদ্যুৎ পরিদর্শক, এটাও আপনারা বুঝবেন দেখলে। মিডওয়াইফ, এটা হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নিয়ন্ত্রণে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। পোস্ট হচ্ছে 401, অনেকগুলো পদ। ব্যক্তিগত কর্মকর্তা 10ম গ্রেডের 50টি স্থায়ী পদ, পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা নিয়ে একটু বলবো। 10ম গ্রেডের এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের, অর্থাৎ আপনি এখানে ডিগ্রি হলেও করতে পারবেন, অনার্স থাকলেও করতে পারবেন, মাস্টার্স থাকলেও করতে পারবেন। তো এখানে যেটা করে ওরা এই ব্যক্তিগত কর্মকর্তার ক্ষেত্রে প্রায় আপনার দেখা যায় যে কোনো ক্যান্ডিডেট পাওয়া যায় না। কয়েকদিন আগেও একটা পরীক্ষা হয়েছে, সেখানে 131 জন না কতজন যেন আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু আপনার এই যে এখানে দেওয়া আছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিধিমালা 2018 তফসিল 2 এর অংশ ঘ লিখিত মৌখিক এর অংশ ছ ষাটলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এখানে যে ষাটলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষাটা নেওয়া হয় সেই পরীক্ষায় কেউই উত্তীর্ণ হতে পারে না। মাঝে মাঝে দেখা যায় যে 2-1 জন উত্তীর্ণ হয়, তাদের এমনি চাকরি হয়ে যায়। তো এখানে মূলত আপনাকে 4 ঘন্টার পরীক্ষাও দিতে হয় না, লিখিত পরীক্ষা। এদের লিখিত পরীক্ষা দিতে হয় সম্ভবত 2 ঘন্টার বা 1.5 ঘন্টার। আর এরপর সরাসরি আপনাকে এই ষাটলিপির পরীক্ষা, যদি কম্পিউটারটা মোটামুটি 2-1 জন উত্তীর্ণ হয়, কিন্তু ষাটলিপিতে গিয়ে দেখা যায় অনেকেই ফেল করে, যার কারণে এখানে কোনো ক্যান্ডিডেট পাওয়া যায় না। তার জন্যে এখানে আসলে মন্ত্রণালয়গুলো বা অধিদপ্তরগুলো খুবই হিমশিম খাচ্ছে যে আসলে তারা কি করবে, কোনো ক্যান্ডিডেটই পাচ্ছে না। আপনার ব্যক্তিগত কর্মকর্তা এখানে 2টা পোস্ট, একটা হচ্ছে ক্রমিক নং 48 এবং 49। তাই আমি আপনাদেরকে বলবো যে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয় 94 আর 50, অর্থাৎ প্রায় 150-র মতো পোস্ট। আপনারা এগুলো মোটামুটিভাবে পড়াশোনা করে আপনারা যেটা করবেন, ষাটলিপিটা নিয়ে খুব লেগে থাকবেন। যে আপনারা যদি এখান থেকে ষাটলিপিতে মোটামুটিভাবে পার হয়ে যান, তাহলে বুঝবেন যে আপনার চাকরি নিশ্চিত। হ্যাঁ, এখানে কোনো কিছুই আপনাকে মামা খালু কাউকে ধরতে হবে না, আপনি পারলেই আপনার চাকরি হয়ে যাবে। হ্যাঁ, এরপর আছে স্টেশন মাস্টার, 176টি পোস্ট। এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, এটা দেখলেই আপনারা বুঝবেন। তারপর আছে সহকারী প্রোটোকল অফিসার, 10ম গ্রেডে একটি। এরপরে আপনাদের পরীক্ষা পদ্ধতি বা কেমন হবে, কোনটা টেকনিক্যাল নন টেকনিক্যাল, এগুলো আপনারা এখান থেকে পড়ে বুঝে নেবেন। আর যদি কেউ না বুঝে থাকেন, তাহলে আমি এটিও পদের আপনার ওখানে টেকনিক্যাল পদে কি কি পরীক্ষায় থাকবে, কি কি আসবে, অথবা আপনাদের সিলেবাসটা কেমন, সেটা ওখানে আলোচনা করেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে যে আপনারা যদি কেউ আবেদন করতে চান অনলাইনে, কিভাবে আবেদন করবেন সেটাও আমি এটিওর ওখানে আলোচনা করেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটিও দিয়ে দেবো, যে আবেদন করার প্রসেসিংটা। হ্যাঁ, তো এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। ঠিক এই যে উচ্চতর স্কেল যেটা, এটা আসলে অতটা বলার কিছুই নাই। এগুলো সম্পূর্ণই টেকনিক্যাল পোস্ট। সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, গ্রেড 4র্থ, একটি অস্থায়ী পদ। হ্যাঁ, এটা 20 থেকে 31 নাম্বার পর্যন্ত পোস্ট আছে। তো সেখানে অর্থ মন্ত্রণালয়ের, এটা হচ্ছে 4র্থ গ্রেডের বেতন স্কেল স্টার্ট হয়েছে 50,000 থেকে 71,200, জাতীয় বেতন স্কেল 2015। যেটা আপনার প্রয়োজন থাকবে এটা অ্যাপ্লাই করতে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ অনন্য স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এক্ষেত্রে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। অভিজ্ঞতা এবং অন্যান্য দেখেন, কোনো সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিস্টেম অ্যানালিস্ট, সিনিয়র প্রোগ্রামার, অপারেশন ম্যানেজার হিসেবে অনন্য 3 বছরের চাকরি কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষা, অর্থাৎ এখানে আপনাকে একটা পরীক্ষা দিতে হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষা।
সংশ্লিষ্ট সেক্টরের স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ আপনি যদি এই সেক্টরে কোনো কিছু আবিষ্কার করেন বা অ্যাওয়ার্ড পেয়ে থাকেন কোনো কিছুর উপর ভিত্তি করে, তাহলে আপনাকে সেক্ষেত্রে আলাদাভাবে একটু দেখা হবে। সেক্ষেত্রে আপনার চাকরিটা হওয়া খুবই সহজ হয়ে যাবে। তারপর দেখেন ক্রমিক নাম্বার 21 সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, ক্রমিক নাম্বার 22 সিনিয়র প্রোগ্রামার। এটা হচ্ছে আপনার 5ম গ্রেডের চাকরি। এখানেও ওই একইভাবে বলা হয়েছে। একটা বুঝলে আপনি সবই বুঝবেন। ক্রমিক নাম্বার 26 নম্বরে দেখুন ইউনিট 14তে প্রোগ্রামার, গ্রেড হচ্ছে 6ষ্ঠ, একটি অস্থায়ী পদ। এটা হচ্ছে অর্থ বিভাগ বা অর্থ মন্ত্রণালয়ের। 6ষ্ঠ গ্রেডের বেতন কাঠামো শুরু হয় 35,000 থেকে বেসিক, শেষ সীমা হচ্ছে 67,010 টাকা, যেটা 2015 সালের পে স্কেল অনুযায়ী। এখানে আপনাকে যেটা প্রয়োজন হবে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এক্ষেত্রে আগেরটার মতোই বলা হয়েছে কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে 4 বছরের অভিজ্ঞতা এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক একটা গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট বলা হয় যেটা, প্রোগ্রামিং টেস্ট, সেটা আপনাকে অ্যাটেন্ড করতে হবে। তো এগুলো আপনারা দেখলেই বুঝবেন। আর যদি কোনোটাই বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি পরবর্তীতে সেটার হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু কোনো পরীক্ষা হবে না, শুধুমাত্র একটা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ প্রোগ্রামিং টেস্ট এবং ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটার জন্য আপনাকে কাগজপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর এখানে উল্লেখ করে দিচ্ছে 20, 22, 23, 26, 29, 30। ইউনিট 14তে আপনাকে কাগজপত্রগুলো জমা দিতে হবে। 22, 25 হচ্ছে ইউনিট 6, 24, 28 ইউনিট 9, 27 ইউনিট 8 এবং 31 ইউনিট 12। বাংলাদেশ সরকার কমিশন সচিবালয়, আগারগড়, শেরে বাংলা নগর, এখানে জমা দিতে হবে। এবং সে কাগজপত্র দেখেন, সংশ্লিষ্ট কাগজপত্র তথ্যাদি আগামী কত তারিখ দিতে হবে? 1/8/2023 তারিখ থেকে 14/8/2023 তারিখের মধ্যে সকাল 9:30 থেকে বিকাল 3টা পর্যন্ত। কিন্তু আগে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন তো আমরা জানি যে কবে শুরু হয়েছে আবেদন, 26 তারিখ থেকে শুরু হয়েছে দুপুর 12টা এবং শেষ হবে 31/7/2023 সন্ধ্যা 7টায়। অর্থাৎ আপনি আবেদন করার পর সমস্ত কাগজপত্র অ্যাটাচড করে এবং প্রতিটা কাগজপত্রের উপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখে আপনার এই যে কাঙ্ক্ষিত যে ইউনিটগুলো আছে সেই ইউনিটে আপনাকে জমা দিতে হবে। তো মূলত আজকে আমাদের আলোচনা ছিল এইটুকুই। আপনাদের যদি কোনো বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন। পিএসসির ওয়েবসাইটে গেলে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে সব কিছু পেয়ে যাবেন। আর দেখেন অনলাইনে যেভাবে আবেদন করবেন আপনারা, অনলাইন রেজিস্ট্রেশন বা ফলাফল এখানে আছে। এখানে গিয়ে আপনি নন ক্যাডার পরীক্ষায় গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সার্কুলারে যাবেন। সার্কুলারে যাওয়াতে সার্কুলার নং 20 থেকে 31 হচ্ছে হায়ার স্কেল এবং সার্কুলার নং 32 থেকে 51 হচ্ছে 9ম থেকে 12তম গ্রেডের। তো আপনি যে গ্রেডে আবেদন করবেন সেটা আপনি সিলেক্ট করে নেক্সট অ্যাপ্লাই নাওতে যাবেন। দেখেন এখানে সব কিছু দেওয়া আছে, আপনি কোন পোস্টে আবেদন করতে চান। আমি মনে করেন চাচ্ছি ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার, এটা আবেদন করতে চাচ্ছি। এটা ক্লিক করে মার্ক করে নেক্সটে চলে যাবেন, আপনাদের আবেদন ফর্মটি ওপেন হবে। যদি আবেদন করতে আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমার একটি পূর্বে ভিডিও আছে, সেটা দেখে নেবেন, আমি সেটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার ভিডিও বা টিউটোরিয়ালটি শেষ করছি। আল্লাহ হাফেজ।